প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসগুলো আমরা onlinetivet.com facebook.com/onlinetivet দেখতে পাবো। ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ শাহনেওয়াজ, জুনিয়র ইন্সট্রাক্টর টেক আরএসসি, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট নরসিংদী। আজকে আমরা অ্যাডভান্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের নবম অধ্যায় রেফ্রিজারেন্ট রিকভারি, রিসাইক্লিং অ্যান্ড রিক্লেইম এই বিষয়টা শিখব ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় স্টেট দ্য মিনিং অফ দ্য টার্ম রেফ্রিজারেন্ট রিকভারি, রিসাইক্লিং অ্যান্ড রিক্লেইম। রেফ্রিজারেন্ট রিকভারি, রিসাইক্লিং অ্যান্ড রিক্লেইম বলতে কি বোঝায়? আইডেন্টিফাই দ্য ভ্যারিয়াস টাইপ অফ রেফ্রিজারেন্ট রিকভারি অ্যান্ড রিসাইক্লিং ইকুইপমেন্ট। আমরা রিকভারি এবং রিসাইক্লিংয়ের ইকুইপমেন্টগুলো আইডেন্টিফাই করব। Describe the procedure of liquid refrigerant recover. Liquid refrigerant recover বর্ণনা করো। Describe the procedure of vapor refrigerant recover. Vapor refrigerant recovery বর্ণনা করা হবে। Mention the standard safety recommendation to be followed for removing refrigerant from system. Refrigerant remove করার জন্য কি সেফটি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো আমরা দেখব। স্টেট দ্য মিনিং অফ রেট্রোফিট। রেট্রোফিট বলতে কি বোঝায়? ডিসক্রাইব দ্য রেট্রোফিট প্রসিডিওর অফ R134A ইন R12 সিস্টেম। অর্থাৎ R12 এর পরিবর্তে আমরা R134 রেট্রোফিট কিভাবে করব, 134 এর A রেফ্রিজারেন্ট সেটা দেখব। স্টেট দ্য মিনিং অফ ড্রপ ইন রেফ্রিজারেন্ট। ড্রপ ইন রেফ্রিজারেন্ট বলতে কি বোঝায়? তারপর আমরা ড্রপ ইন রেফ্রিজারেন্ট করব AC ব্ল্যান্ড R12 যেখানে ব্যবহৃত হতো সেটার পরিবর্তে। তারপরে কম্পেয়ার রেট্রোফিট অফ R12 সিস্টেম উইথ X134HA অ্যান্ড AC ব্ল্যান্ড, এগুলোর সাথে আমরা কম্পেয়ার করব, তুলনা করব R12, 134 এবং AC ব্ল্যান্ড রেফ্রিজারেন্টের সাথে। রিকভারি কোনো হিমায়ক যন্ত্র থেকে কোনো একটি নির্দিষ্ট পদ্ধতিতে হিমায়ককে একটি নিরাপদ পাত্রে নেওয়াকে রিকভারি বলে। ঠিক আছে। রিসাইক্লিং কাকে বলে? রিকভারি করা হিমায়ককে পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে তেল, দানাদার পদার্থ, অ্যাসিডিটি, পানি ইত্যাদি দূর করে ব্যবহার উপযোগী করার পদ্ধতিকে রিসাইক্লিং বলে। রিক্লেইম রিকভারি করা হিমায়ককে বা ব্যবহৃত হিমায়ককে পুনরায় ব্যবহার করার জন্য কম্প্রেসর অয়েল, জলীয় অ্যাসিডিটি ও অতরলায়ন পদার্থ অপসারণ করার পদ্ধতিকে হিমায়ক রিক্লেইম বলে। যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়া সম্পূর্ণ নতুন রেফ্রিজারেন্টের মতো করাকে রিক্লেইম বলে। বিভিন্ন প্রকার হিমায়ক পুনঃলাভ, পুনঃচক্রায়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। এখানে দেখি আমরা হিমায়ক কতভাবে রিকভারি করা যায়। বরফের মাধ্যমে হিমায়ক রিকভারি করা যায়। এটার জন্য আমাদের কি লাগবে? ইকুইপমেন্টস, গ্যাস ম্যানিফোল্ড লাগবে, রেফ্রিজারেন্ট সিলিন্ডার লাগবে, রেফ্রিজারেন্ট সিলিন্ডার অর্থাৎ রিকভারি সিলিন্ডার লাগবে, বরফ ও পানির মিশ্রণের পাত্র লাগবে। তারপর বরফ এবং লবণের মিশ্রণের সাহায্যে যে আমরা রেফ্রিজারেন্ট রিকভারি করব
সেটার ক্ষেত্রে কি কি লাগবে? গেজ ম্যানিফোল্ড লাগবে, রেফ্রিজারেন্ট সিলিন্ডার লাগবে অর্থাৎ রিকভারি সিলিন্ডার, বরফ ও লবণ মিশ্রণ পানির পাত্র লাগবে, বরফ ও রাসায়নিক দ্রব্য মিশ্রণ, বরফ ও রাসায়নিক দ্রব্যের মিশ্রণ করেও রেফ্রিজারেন্ট রিকভারি করা যায়। এটার জন্য লাগবে গেজ ম্যানিফোল্ড, রেফ্রিজারেন্ট সিলিন্ডার, বরফ ও রাসায়নিক দ্রব্য মিশ্রিত পানির দ্রবণ। তারপরে ড্রাই আইসের সাহায্যেও রেফ্রিজারেন্ট রিকভারি করা যায়। ড্রাই আইস হচ্ছে আমাদের শুষ্ক কার্বন ডাইঅক্সাইড যেটা, সেটার জন্য লাগবে গেজ ম্যানিফোল্ড, রেফ্রিজারেন্ট সিলিন্ডার, ড্রাই আইস সহ পাত্র। রিকভারি ইউনিটের মাধ্যমে হিমায়ক রিকভার করার পদ্ধতিতে কি কি লাগবে? আমাদের গেজ ম্যানিফোল্ড লাগবে, রিকভারি ইউনিট লাগবে, রিকভারি সিলিন্ডার লাগবে, আর লাগবে ওজন মাপার মেশিন বা ওয়াইং স্কেল। রিকভারি ইউনিটের মাধ্যমে আবার তিনভাবে হিমায়ক পুনর্লাভ করা যায়। কি কিভাবে দেখি? ভ্যাপার রেফ্রিজারেন্ট রিকভার উইথ রিকভারি মেশিন, অর্থাৎ ভ্যাপার রেফ্রিজারেন্ট রিকভারি করব রিকভারি মেশিনের সাহায্যে। এর জন্য গেজ ম্যানিফোল্ড, রিকভারি ইউনিট, রিকভারি সিলিন্ডার, ওজন মাপার মেশিন বা ওয়াইং মেশিন লাগবে, ওয়াইং স্কেল লাগবে। তারপর দেখো লিকুইড রেফ্রিজারেন্ট রিকভার উইথ রিকভারি মেশিন। লিকুইড রেফ্রিজারেন্ট আমরা যখন রিকভার করব তখন কি কি লাগবে? গেজ ম্যানিফোল্ড, রিকভারি ইউনিট, রিকভারি সিলিন্ডার, ওজন মাপার মেশিন। তারপরে দেখো পুশ-পুলড লিকুইড রিকভার উইথ রিকভারি মেশিন। পুশ-পুলড মেথডের মাধ্যমে রিকভারি মেশিনের সাহায্যে কিভাবে আমরা হিমায়ক রিকভারি করব, সেটা হচ্ছে গেজ ম্যানিফোল্ড লাগবে, রিকভারি ইউনিট লাগবে, রিকভারি সিলিন্ডার লাগবে, ওজন মাপার মেশিন লাগবে, লিকুইড ইন্ডিকেটর বা সাইড গ্লাস লাগবে। ঠিক আছে, এরপর আমরা কিছু নিয়ম জেনে নিই। এখানে দেখো রিকভারি সিলিন্ডার দেওয়া আছে দুইটা। বলছে যে ট্যাঙ্ক সাইজ 30 লিটার ট্যাঙ্ক, একটা 30 লিটার, একটা 50 লিটার ট্যাঙ্ক দেওয়া আছে। তো এগুলির ম্যাক্সিমাম আমরা কতটুকু চার্জ করতে পারবো? ম্যাক্সিমাম 80% আমরা চার্জ করতে পারবো। এখানে দেখো ম্যাক্সিমাম নেট ওয়েটের 80% আমরা চার্জ করতে পারবো। যদি 30 লিটার ট্যাঙ্ক হয় তাহলে আমরা 30 লিটারের 80% হয় 24 লিটার, তাহলে 24 লিটার পর্যন্ত আমরা চার্জ করতে পারবো। এখানে লিটারে দেওয়া না, এখানে পাউন্ডে দেওয়া আছে। হ্যাঁ, 30 পাউন্ড, এলবি দ্বারা পাউন্ড বোঝায়। তো 30 পাউন্ডের দেওয়া আছে। 30 পাউন্ডের ক্ষেত্রে আমরা এখানে 24 পাউন্ড ইউজ করতে পারবো। 50 পাউন্ডের ক্ষেত্রে এখানে আমরা 50 পাউন্ড ট্যাঙ্কের আমরা 40 পাউন্ড চার্জ করতে পারবো, রিকভারি করতে পারবো। এর বেশি আমরা করতে পারবো না, অর্থাৎ ম্যাক্সিমাম আমাদের 80% চার্জ 80% আমরা সিলিন্ডার রিকভার করতে পারবো সিলিন্ডারের। ঠিক আছে, এখানে পাউন্ড, এলবি মানে পাউন্ডে দেওয়া আছে। যদি লিটারে থাকতো তাহলে ওই একই হিসাব করে নিতে হইতো, ওই 80% হিসাব করে। ঠিক আছে, এখানে কিছু চিত্র দেওয়া আছে। দেখো 80% যদি আমরা রিকভারি করি তাহলে 60 ডিগ্রি ফারেনহাইটে এর কন্ডিশনটা এরকম দেখাবে, 70 ডিগ্রি ফারেনহাইটে এর রেফ্রিজারেন্ট এবং সিলিন্ডার কন্ডিশন এরকম দেখাবে, 100% 100 ডিগ্রি ফারেনহাইটে রেফ্রিজারেন্ট ও রেফ্রিজারেন্ট সিলিন্ডার এই অবস্থা দেখাবে, 130 ডিগ্রি ফারেনহাইটে এরকম দেখাবে, 150 ডিগ্রিতে প্রায় পূর্ণ দেখাবে 80% যদি আমরা রেফ্রিজারেন্ট রিকভারি করি। আর যদি আমরা ভুলক্রমে 90% করি তাহলে যদি আমাদের টেম্পারেচার এইখানে পৌঁছায় 135 বা 150 এরকম পৌঁছায়, তখন আমাদের এক্সপ্লোশন হবে, অর্থাৎ বিস্ফোরণ ঘটবে। বিস্ফোরণ ঘটলে এটা তো তোমরা জানো, বিস্ফোরণ ঘটলে ক্ষতি সবার জন্যই ক্ষতি। তো আমাদের ম্যাক্সিমাম এটা মনে রাখতে হবে, রিকভারি সিলিন্ডার ইউজ করতে হবে, ডিসপোজেবল সিলিন্ডার ইউজ করা যাবে না। ঠিক আছে, রিকভারি সিলিন্ডারের আবার আইসিসি দেখে নিতে হবে, এটার মেয়াদ দেখে নিতে হবে, এটা মেয়াদ আছে কিনা, এই সিলিন্ডারের ইনফরমেশনগুলি এই সিলিন্ডার গায়ে দেওয়া থাকবে, এগুলি দেখে নিতে হবে। ঠিক আছে, তো রিকভারি করার জন্য আমাদের যেই সকল জিনিস লাগবে দেখো, এখানে ফিল্টার দেওয়া আছে, তারপরে ওয়াইং স্কেল দেওয়া আছে, তারপরে এখানে রিকভারি ইউনিট দেওয়া আছে। ঠিক আছে, রিকভারি ইউনিট, তারপরে এখানে দেখো এখানে আরেকটা রিকভারি ইউনিট দেওয়া আছে। এই রিকভারি ইউনিটের যে সাকশন পোর্টে দেখো এখানে কোনো নাই, ফিল্টার লাগানো নাই। এখানে দেখো সাকশন পোর্টে একটা ফিল্টার লাগানো আছে,
আর এই যে এখানে ডিসচার্জ পোর্ট রিকভারি ইউনিটের। তারপর গেজ ম্যানিফোল্ড তো তোমরা জানো, একটা লো প্রেশার গেজ, একটা হাই প্রেশার গেজ থাকে। এই গেজ ম্যানিফোল্ডের দুই পাশে দুইটা ভাল্ব দিয়ে এই মাঝখানের সাথে আর এই বাম পাশের সাথে এই নীল ভাল্বটা দ্বারা এই সংযোগ বিচ্ছিন্ন এবং এই সংযোগ দেওয়ার ব্যবস্থা থাকে। আর এই লাল ভাল্বটা দেওয়া এই মাঝখানেরটার সাথে আর এই ডান পাশেরটার সংযোগ দেওয়া এবং সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা থাকে। ঠিক আছে, এরপর আমরা দেখি বরফের মাধ্যমে কিভাবে হিমায়ক পূর্ণলাভ করা যায়। বরফের মাধ্যমে হিমায়ক পূর্ণলাভ করার জন্য এখানে গ্যাস ম্যানিফোল্ড দেওয়া আছে দেখো, তারপরে রেফ্রিজারেন্ট সিলিন্ডার দেওয়া আছে, আর বরফ ও লবণ মিশ্রণ পাত্র দেওয়া আছে। তাহলে বরফের মাধ্যমে যদি আমরা হিমায়ক পূর্ণলাভ করতে চাই, দেখো এখানে প্রসেস টিউব যে ইয়েলোটা, এখানে আমরা যে এখানে ব্লু কালারের যে ভাল্ব এটার সাথে সংযোগ করেছি। তারপরে এখানে দেখো, এখানে এটা যদি আমরা একটা ইউনিট কল্পনা করি, তাহলে ইউনিটের যে দেখো ডিসচার্জ সার্ভিস ভাল্বের সাথে যেখানে লাগানো আছে ডিসচার্জ হাই প্রেশার সাইডে, আর সাকশন পোর্টটা লাগানো আছে হোস দ্বারা এই যে লো সাইডের সাথে। ঠিক আছে, তো আমরা এইখানে কি ঘটনাটা ঘটতেছে, এখানে এই সংযোগগুলি আমরা দেওয়ার পরে যখন আমরা ভাল্বগুলি খোলার আগে এখানে আমাদের রেফ্রিজারেন্ট কিছুটা পার্টস করে নেওয়াটা ভালো, কারণ এখানে যদি আমরা হোসটা একটু এই খুলি ঢিলা করি তাহলে এখানে দেখো রেফ্রিজারেন্ট পার্টস করা যাবে। আর আমরা এখানে এই রেফ্রিজারেন্টটা যে রিকভারি করব সেই ক্ষেত্রে এইটা দেখো এখানে বরফযুক্ত পাত্র আছে, ইনসুলেশন করা আছে। এইখানে এই সিলিন্ডারটা রিকভারি সিলিন্ডারটা বরফ পাত্রের ভিতরে ঢুকানো আছে। তাহলে এখানে কি হলো, এখানে ঠান্ডাটা হলো, ঠান্ডা হওয়ার ফলে কী হলো, প্রেশারটা কমে গেল। প্রেশার যখন ড্রপ হবে আর এই ইউনিটে যখন প্রেশার থাকবে তখন এই প্রেশারটা বেশি থাকবে, আর এখানে প্রেশার ড্রপ করা হয়েছে, প্রেশার কম থাকে, তো চাপের পার্থক্য সৃষ্টি করে এখান থেকে রেফ্রিজারেন্ট কোথায় আসবে, এই রিকভারি সিলিন্ডারে চলে আসবে। ঠিক আছে, এভাবে বরফের মাধ্যমে আমরা চাপের পার্থক্য সৃষ্টি করে রেফ্রিজারেন্ট রিকভারি করতে পারি। তারপরে দেখো ড্রাই আইসের সাহায্যে সেম প্রক্রিয়া, ওখানে যে বরফ ছিল পাত্রের মধ্যে সাইডে ইনসুলেশন করা ছিল, ইনসুলেশন করা পাত্র, তারপরে এটার ভিতরে যদি আমরা ড্রাই আইস রাখি, ড্রাই আইস শুষ্ক কার্বন ডাইঅক্সাইড, ওটা খালি হাতে নেওয়া যাবে না, হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে, কারণ খালি হাতে যদি তুমি নাও তাহলে স্কিন বা ত্বক পুড়ে যাবে ওটা ঠান্ডার কারণে। ঠান্ডার কারণে স্কিন পুড়ে যাবে, সেই জন্য এটা খাঁটি হাতে বরফটা স্পর্শ করা যাবে না। তাই এখানে আমরা যদি সিলিন্ডারের চারপাশে আমরা ড্রাই আইসটা রেখে দিই তাহলে সেটা একই কাজ করবে, এখানে টেম্পারেচারটা কমায় দিবে। টেম্পারেচার কমায় দিলে তোমরা জানো প্রেশার কমে যাবে, সিলিন্ডারের ভিতরে প্রেশার যখন কমে যাবে তখন এই পোর্টগুলি আমরা এখানে সাকশন লাইনের সাথে লাগানো আছে দেখো, একটা নীলটা লো সাইডটা আর হাই সাইডটা লিকুইড লাইন বা ডিসচার্জ পোর্টের সাথে লাগানো আছে এখানে ডিসচার্জ লাইনের সাথে লাগানো আছে। তাহলে এখানে ইয়েলো পাইপটা প্রসেস টিউব, এটা আবার এই যে এখানে দেখো এখানে আমরা এই যে ভ্যাপার পোর্টের সাথে লাগানো আছে। তাহলে এখান থেকে সহজে কি করবে, রেফ্রিজারেন্ট এখান থেকে যখন চাপের পার্থক্য সৃষ্টি হবে তখন রেফ্রিজারেন্টটা ইউনিট থেকে সরাসরি কোথায় চলে আসবে, রিকভারি সিলিন্ডারের ভিতরে চলে আসবে। ঠিক আছে, এগুলি ড্রাই আইস বা কেমিক্যাল ব্যবহার করি বা আইসি ব্যবহার করি, এটা এত ইফেক্টিভ না, রিকভারি সিস্টেম না, এটা দিয়ে খুব অল্প পরিমাণ রেফ্রিজারেন্ট রিকভারি করা যায়। ঠিক আছে, এখন এইসব এগুলি এখন ব্যবহৃত হয় না, এখন রিকভারি ইউনিটের মাধ্যমে রেফ্রিজারেন্ট রিকভারিটা করা হয়। ঠিক আছে, রিকভারি আমরা কেন করি, যাতে যে সকল রেফ্রিজারেন্ট বায়ুমণ্ডলের জন্য ক্ষতিকারক সেগুলো বায়ুমণ্ডলে না ছেড়ে দিয়ে রিকভারি করে সেগুলি পুনরায় ব্যবহার করার ব্যবস্থা করি আমরা। ঠিক আছে, এই জন্যই মূলত রিকভারি করা। এখানে দেখো ভ্যাপার রেফ্রিজারেন্ট রিকভারি উইথ রিকভারি মেশিন, ভ্যাপার রেফ্রিজারেন্ট রিকভারি করব রিকভারি মেশিনের সাহায্যে। এখানে দেখো গেজ ম্যানিফোল্ড দেওয়া আছে, রিকভারি ইউনিট দেওয়া আছে, রিকভারি সিলিন্ডার, ওয়াইং স্কেল দেওয়া আছে। এখানে দেখো তোমরা যে একটা ইউনিটের সাকশন ইউনিটের যেটা লো প্রেশার সাইড, ইউনিটের দুইটা পোর্ট থাকে, একটা তোমরা জানো একটা হাই প্রেশার, একটা লো প্রেশারটা হলো ভ্যাপার থাকে,
আর হাই প্রেশারে থাকে কি লিকুইড থাকে। তাহলে এই দুইটা লাইন থাকে, আমরা যেটা লো প্রেশার সেটার সাথে আমরা এটা ব্লু ও ইসের সাথে রিকভারি ইউনিটের সাথে সংযোগ করলাম ব্লু পোর্টটা, হ্যাঁ ব্লু পোর্টটার সাথে যেটা দিয়ে সাক করবে সেটার সাথে সংযোগ করলাম। আর এখানে আমরা একটা ই ব্যবহার করে নিতে পারি, ফিল্টার ব্যবহার করতে পারি, ঠিক আছে, রেফ্রিজারেন্ট ফিল্টার করার জন্য। তারপরে আমরা এই যে এখানে দুইটা আছে, প্রেশার গেজ আছে, দেখো দুইটা প্রেশার গেজ আছে রিকভারি ইউনিটে, দুইটা প্রেশার গেজ আছে। তারপর দেখো এই যে রিকভারি সিলিন্ডার একটা স্কেলের উপর বসানো আছে, ওয়াইং স্কেলের উপর বসানো আছে। এখান থেকে আমরা ওজনটা এটা দেখতে পাবো, কতটুকু রেফ্রিজারেন্ট রিকভারি করতেছে, কতটুকু রেফ্রিজারেন্ট ঢুকতেছে। এটা আমরা স্কেলটা প্রথমে জিরো করে নিব, জিরো করে নিয়ে পরে দেখবো যে কত রেফ্রিজারেন্ট এখান থেকে এটার ভিতরে প্রবেশ করলো। তো আমরা যখন ভ্যাপার রেফ্রিজারেন্ট রিকভারি করব তখন আমরা এই যে ভ্যাপার লাইনের সাথে আমরা সংযোগ করব, অর্থাৎ লো প্রেশার লাইনের সাথে সংযোগ করব। তারপরে এখানে রেড লাইনটা আমরা এখানে যে ভ্যাপার পোর্টের সাথে সংযোগ করব। এখানে ভ্যাপার পোর্ট অনেক সময় ইন্ডিকেট করা থাকে, লাল নীল এটা রিকভারি সিলিন্ডারের গায়ে লেখা থাকবে কোনটা ভ্যাপার পোর্ট কোনটা লিকুইড পোর্ট, হ্যাঁ। তাই আমরা সেই অনুযায়ী এখানে যদি আমরা এই ব্লুটা লিকুইড ভ্যাপার পোর্ট হয় তাহলে ব্লুটার সাথে সংযোগ করব, ঠিক আছে, হোস পাইপের দ্বারা ব্লুটার সাথে সংযোগ করব। সংযোগ করার পরে এখানে আমরা রেফ্রিজারেন্টটা একটু পার্টস করে নিব, হালকা একটু এখানে আমরা হোস পাইপটা একটু হালকা ঢিলা দিব, ঢিলা দিলে এখান থেকে এই হোস পাইপের ভিতরে যে রেফ্রিজারেন্টটা বাতাসটা থাকবে সেই বাতাসটা বেরিয়ে যাবে, ঠিক আছে। হালকা একটু পার্টস করে নিতে হবে, পার্টস করে নেওয়াটা হচ্ছে ভালো। তারপর দেখো এই ইউনিটের এখানে অন অফ সুইচ থাকবে, তারপর রিকভারি কমপ্লিটেড সুইচ থাকবে, তারপরে এখানে যে সিলেক্টর সুইচ আছে, সিলেক্টর সুইচের অফ পজিশন থাকবে, ভ্যাপার পজিশন থাকবে, লিকুইড থাকবে, পার্টস থাকবে। তো এখানে আমরা এই সিলেক্টর সুইচের মাধ্যমে ভ্যাপার পোর্টে সিলেক্ট করব। ভ্যাপার পোর্টে সিলেক্ট করার পরে সিলেক্ট করার আগে আমরা প্রথমে এখানে পার্টস করে নিব, তারপরে এই ভাল্বগুলি খুলব, হ্যাঁ ভাল্বগুলি খুলে নিব, এই ভাল্বটা খুলব, তারপরে এখানে হালকা একটু পার্টস করে নিব। তারপরে তারপর আমরা ইউনিটটা এখানে ওয়াইং স্কেলটা জিরো করে নিব, জিরো করে নিয়ে পরে আমরা ইউনিটটা এখানে সুইচ দিয়ে অন করব। অন করলে এখানে কত পাউন্ড এটার এই ইউনিটের ভিতরে কত পাউন্ড রেফ্রিজারেন্ট আছে সেটা তো গায়ে লেখা থাকবে, সেটা অনুযায়ী আমরা এখানে দেখব কত পাউন্ড ঢুকতেছে, ঠিক আছে। তারপরে আমরা এই ইউনিটটা অন করব, রিকভারি ইউনিটটা অন করলে এখান থেকে রেফ্রিজারেন্ট টেনে নিয়ে এটা রিকভারি সিলিন্ডারে প্রবেশ করাবে। তা আমরা এখানে যখন এইখানে দুইটা প্রেশার গেজ আছে রিকভারি ইউনিটে, একটা হলো ওই লো প্রেশার গেজ, একটা হাই প্রেশার গেজ। লো প্রেশার গেজ যখন এখানে জিরো দেখাবে তখন আমরা বুঝতে পারবো যে এটা ইউনিট রিকভারি কমপ্লিট হয়ে গেছে। আবার এটা ইউনিট রিকভারি কমপ্লিট হয়ে গেলে তখন আমরা এখানে পাওয়ার সুইচটা অফ করে দিব। পাওয়ার সুইচটা যদি অফ না করি, অটোমেটিক যদি হয়, তাহলে এটা যে রিকভারি কমপ্লিট এখানে হলো বাল্বটা জ্বলে উঠবে, জ্বলে উঠলে এটা নিজে নিজে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তখন আমাদের এখানে এই পোর্টগুলি এখানে ভাল্বগুলি বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। বন্ধ করে দিলে আমাদের রিকভারি কমপ্লিট হয়ে গেল। রিকভারি কমপ্লিট করার পর এখানে পার্স আমরা এটা এই সিলেক্টর সুইচ পার্স পজিশনে দিব, পার্স পজিশনে দিলে কিছুক্ষণ পার্স করে নিব, তখন আবার পার্স কমপ্লিট দেখাবে, কমপ্লিট দেখায় রিকভারি ইউনিট আবার বন্ধ হয়ে যাবে। পার্জ দিয়ে রিকভারি ইউনিটের পাওয়ার অন করতে হবে, ঠিক আছে। তখন আবার কী হবে, এটা পার্জ হবে। তো পার্স করে নিব এই জন্য যাতে রেফ্রিজারেন্টের সাথে অন্য কোনো পদার্থ যাতে না মিশে যায়, সেই জন্য আমরা একটা পার্স করে নিব, ঠিক আছে। এভাবে আমরা ভ্যাপার রেফ্রিজারেন্ট রিকভারি করতে পারবো। তারপরে দেখি আমরা লিকুইড রেফ্রিজারেন্ট রিকভারি মেশিনের সাহায্যে লিকুইড রেফ্রিজারেন্ট রিকভার করব। এখানে আমরা লিকুইড লাইনের সাথে সংযোগ করব, যেটা লালটা লিকুইড লাইনের সাথে রিকভারি সিলিন্ডারের সাথে এই যে লালটার সংযোগ করব। তারপরে এখানে প্রসেস টিউবটা আমরা মাঝখানে গেজ ম্যানিফোল্ডের মাঝখানেটার সাথে সংযোগ করব। তারপরে ইউনিটটার হাই প্রেশার সাইডের সাথে আমরা লালটা সংযোগ করব, আর লো প্রেশার সাইডের সাথে আমরা নীলটা সংযোগ করব। যখন সংযোগ সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা এই রেফ্রিজারেন্ট ওয়াইং মেশিনের স্কেলটা জিরো করে নিব, জিরো করে নিয়ে তারপর আমরা এখান থেকে প্রথমে একটু পার্টস করে নিতে হবে আমাদের রেফ্রিজারেন্টটা। এখানে হোসটা হালকা একটু ঢিলা দিয়ে নিতে হবে, এই যে এই জায়গাটাতে হালকা একটু ঢিলা দিয়ে নিয়ে ঢিলা দিলে এখান থেকে রেফ্রিজারেন্টটা এসে কি হবে,
এদিক দিয়ে যে বাতাসটা থাকবে সেই বাতাসটা বের করে দেবে। এখান থেকে হালকা একটু পার্স করে নিব। ঠিক আছে, পার্স করে নেওয়ার পরে আবার এই ভালভটা বন্ধ করে দিব। বন্ধ করে দিলে এখানে আমরা ভালভ সিস্টেমের যে হোজগুলি সেগুলি লাগাবো, গেট ভালভ সিস্টেমের যে হোজগুলি সেগুলি লাগালে আমাদের এই কাজগুলি করা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে সহজে আমরা গেট ভালভের সাহায্যে এটা বন্ধ অন অফ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি এইভাবে তো আমরা সংযোগ দিলাম। সংযোগ দেওয়ার পরে আমাদের কি করতে হবে, পাওয়ার সুইচটা এখানে আমাদের ইন্ডিকেটর যে সিলেক্টর সুইচটা সেখানে লিকুইড লাইনে আমরা সিলেক্ট করব। এই যে এখানে লিকুইডে আমরা সিলেক্টর সুইচটা সিলেক্ট করব। তারপরে এটা আমরা পাওয়ার সুইচটা অন করব। অন করলে তার আগে এই ভালভটা আমরা খুলে নিব। ঠিক আছে, খুলে নিলে এখান থেকে রেফ্রিজারেন্ট কত পাউন্ড এটা আগে লেখা থাকবে, সেখান থেকে আমরা এখানে দেখব কত পাউন্ডের লিকুইড রেফ্রিজারেন্টটা রিকভারি হচ্ছে। তো রিকভারি কমপ্লিট হয়ে গেলে এই নীল বাল্বটা জ্বলবে, এই হলুদ বাল্বটা জ্বলবে। হলুদ বাল্বটা জ্বলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে যদি এটা অটো হয়। আর যদি অটো না হয় তাহলে যখন এখানে প্রেশার গেজ যখন জিরোতে চলে আসবে, এই যে আমার রিকভারি ইউনিটের প্রেশার গেজ যখন আমরা জিরো দেখব, হ্যাঁ, তখন আমরা এটা পাওয়ারটা অফ করে দিব। তো পাওয়ারটা অফ করে দেবো মানে রিকভারি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা জিরো দেখব এবং এখানে ওয়েট দেখব, এগুলি দেখে আমরা এই রিকভারি সম্পূর্ণ হয়েছে কিনা এটা আমরা বুঝতে পারবো। তারপর আমরা এই পাওয়ারটা অফ করে দিব। ঠিক আছে, আর অটোমেটিক হলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। তারপরে দেখি পুশ পুল লিকুইড রিকভারি উইথ রিকভারি মেশিন, পুশ পুল মেথড। পুশ পুল মেথডে এখানে দেখো, এখানে রিকভারি ইউনিট যেটা আছে, রিকভারি ইউনিটের উল্টা কানেকশন দেওয়া হয়। সেখানে আমাদের ইনে কানেকশন দেওয়া ছিল, এখানে আউটের সাথে এই রিকভারি সিলিন্ডারের কানেকশন দেওয়া ছিল, আর এখানে ইনের সাথে রিকভারি সিলিন্ডার কানেকশন দেওয়া, একটু উল্টা কানেকশন দেওয়া, কারণ এখানে পুশ করে রেফ্রিজারেন্টটা প্রবেশ করানো হবে। এই জন্য এটাকে বলা হয়েছে পুশ পুল মেথড। যেমন এখানে দেখো, এখানে সাকশন লাইনের সাথে এখানে গ্যাস ম্যানিফোল্ড লাগানো হয়েছে, এই ভালভটা বন্ধ আছে। ডিসচার্জ লাইনের সাথে এইটা লাগানো আছে, কিন্তু এই ভালভটা খোলা আছে। তারপর দেখো এখানে এই লালটা যেটা লিকুইডটা সেটার সাথে এখানে দেখো রিসিভারের পর থেকে একটা ট্যাপিং করা আছে, ট্যাপিং করা সেখান থেকে এটার সংযোগ দেওয়া আছে। তারপরে যেটা ভ্যাপার লাইনের সাথে এটা ইনের সাথে সংযোগ দেওয়া আছে। আর আউটের সাথে যেটা যে লাল পাশটা ছিল আউটের সাথে লিকুইড লাইনটা, সেটা এখানে দেখো গেজ ম্যানিফোল্ডের মাঝখান দিয়ে ঢুকছে, তারপরে এই লালটা দিয়ে বের হয়ে রেফ্রিজারেশন ইউনিটের ডিসচার্জ পোর্টের সাথে লাগানো আছে। ঠিক আছে, এখন যখন আমরা এই ভালভগুলি প্রথমে আমাদের কি করতে হবে, এখান দিয়ে ইন করবে আর এদিক দিয়ে আউট হবে, তাই না? তখন আমরা প্রথমে যখন এই ভালভগুলি আগে খুলে দিব, খুলে দেওয়ার পর এই সাকশন লাইনটা বন্ধ থাকবে, সাকশন ভালভটা বন্ধ, গেজ ম্যানিফোল্ডের আর এটা খোলা থাকবে। তখন আমরা এগুলি খুলে দিব। তারপরে এই ইউনিটটা যখন চালু করব তখন কি হবে, এইটার ভিতর থেকে সাকশন করবে, রিকভারি ইউনিটটা শাক করে এদিক দিয়ে ডেলিভারি করবে। ডেলিভারি করার ফলে এদিক দিয়ে প্রেশারটা ডেলিভারি করলে এদিক দিয়ে আসার পরে ডিসচার্জ লাইনে আসবে, ডিসচার্জ লাইন থেকে কনডেন্স হবে। এখানে যে ভ্যাপার রেফ্রিজারেন্ট আসবে সেটা এদিক দিয়ে এসে এই কনডেন্স হবে, লিকুইড হয়ে রিসিভারে জমা হবে। রিসিভারের এই ট্যাপিং থেকে লিকুইডটা কোথায় যাবে, তখন আর ইউনিটে না গিয়ে রিসিভারের ট্যাপিং থেকে কোথায় চলে আসবে, লিকুইড লাইন দিয়ে রিকভারি সিলিন্ডারে। এখানে ওয়াইং স্কেল দেওয়া আছে, এই ওয়াইং স্কেলের সাহায্যে আমরা এখানের ইউনিটের কতটুকু রেফ্রিজারেন্ট আছে সেটা তো আমরা আগে থেকে জেনে নিব। তারপর ওয়াইং স্কেল থেকে আমরা দেখব যে কতটুকু রেফ্রিজারেন্ট রিকভারি হচ্ছে। তার আগে এখানে আমরা যে এখানে একটা আমাদের লাগবে, এখানে লিকুইড সাইড গ্লাস লাগবে। লিকুইড সাইড গ্লাস আমরা কি করব, এই জায়গাটাতে আমরা লিকুইড সাইড গ্লাস ইউজ করব। লিকুইড সাইড গ্লাস ইউজ করলে কি হবে, লিকুইড সাইড গ্লাস দিয়ে আমরা লিকুইড যে প্রবেশ হচ্ছে সেটা আমরা দেখতে পাবো, লিকুইড প্রবেশ হইতেছে। ঠিক আছে, লিকুইড প্রবেশ হইতেছে, এখানে আমরা প্রেশারও দেখতে পাবো। তো লিকুইড আমরা কখন বুঝবো এই যে রেফ্রিজারেন্ট রিকভারি সম্পূর্ণ হয়েছে, যখন দেখব যে এখানের যে রেফ্রিজারেন্ট ইউনিটের ভিতরে যত পাউন্ড রেফ্রিজারেন্ট ছিল তত পাউন্ড স্কেলে দেখাচ্ছে কিনা। যদি দেখায় এবং এই স্কেল বাড়া বন্ধ করে দেয়, মানে তো আর লিকুইড রেফ্রিজারেন্ট এখান থেকে যখন আমরা সাইড গ্লাস লাগাবো তখন লিকুইড প্রবেশ বন্ধ করে দেয়, তখন এটা দুইটা দেখে আমরা ইউনিটটা বন্ধ করে দিব।
তাহলে বুঝবো কি আমরা এটা ইউনিটটা রিকভারি সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, এখান থেকে ভ্যাপার যেটা থাকবে সেটা টাইনে নিয়ে এই রিকভারি ইউনিট শাক করে এদিক দিয়ে ডেলিভারি করবে। সেই ভ্যাপারটা এদিক দিয়ে কনডেন্স হবে, লিকুইড হবে, লিকুইড হয়ে রিসিভারে জমা হবে, রিসিভার থেকে এখান থেকে লিকুইডটা আবার কোথায় চলে যাবে, রিকভারি সিলিন্ডারে। এভাবে এই পুশ পুল মেথডের মাধ্যমে রিকভারি ইউনিটের সাহায্যে রেফ্রিজারেন্ট রিকভারি করা যায়। পুশ পুল মেথডের মাধ্যমে রিকভারি ইউনিট আমরা কখন করব, যখন সেটা 15 পাউন্ডের বেশি হবে যে ইউনিটের রেফ্রিজারেন্ট, তখন আমরা এই মেথডটা ব্যবহার করব। আদারওয়াইজ এই মেথডটা আমরা ব্যবহার করব না। আদারওয়াইজ আমরা যেটা ব্যবহার করব সেটা হলো স্ট্যান্ডার্ড মেথড। এই একটু আগে আমরা যেটা দেখলাম, এই যে এইটা লিকুইড রেফ্রিজারেন্ট রিকভার উইথ রিকভারি মেশিন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথড, তখন আমরা এই মেথডটা ব্যবহার করব। ঠিক আছে, আর এটা পুশ পুল মেথড ব্যবহার করব। লিকুইড রেফ্রিজারেন্ট এবং পুশ পুল মেথড এগুলি খুব দ্রুত রেফ্রিজারেন্ট রিকভারি করা যায় রিকভারি ইউনিটের সাহায্যে। ঠিক আছে, আর পুশ পুল মেথড আমরা কখন ব্যবহার করব, 15 পাউন্ডের উপরে যেসব ইউনিটে রেফ্রিজারেন্ট থাকবে সেই ক্ষেত্রে আমরা এই পুশ পুল মেথড রিকভারি এই ইউনিটের সাহায্যে এই মেথডটা ব্যবহার করে আমরা রেফ্রিজারেন্ট রিকভারি করব। ঠিক আছে, সিস্টেম থেকে হিমায়ক বের করার জন্য কি কি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়? হিমায়ক পুনর্লাভের সময় হাতে হ্যান্ড গ্লোভস, চোখে নিরাপত্তার জন্য সেফটি গগলস পরিধান করা উচিত। লবণ ও বরফ চূর্ণ ব্যবহার করা হলে ধৌত করতে হবে যাতে মরিচা না পড়ে। ড্রাই আইস ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে শরীরের কোনো অংশে না লেগে যায়, লাগলে স্কিন কী হবে, পুড়ে যাবে। তারপরে দেখো সিলিন্ডার যাতে অতিরিক্ত ভর্তি না হয় সেজন্য সিলিন্ডার ওজন করতে হবে। সিলিন্ডার তরল হিমায়ক রিকভারি করার সময় তেল যাতে না আসে সেজন্য অয়েল সেপারেটর ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপর আমরা দেখি রেট্রোফিট। যে সকল অ্যাপ্লায়েন্স রেফ্রিজারেন্ট হিসেবে সিএফসি ব্যবহৃত হয় সেসব অ্যাপ্লায়েন্সের বিকল্প রেফ্রিজারেন্ট ব্যবহার করে চালানোর ব্যবস্থাকে রেট্রোফিট বলে। এক্ষেত্রে হিমায়ক সহ কম্প্রেসর অয়েল ও আনুষঙ্গিক যন্ত্রাংশ পরিবর্তন করতে হয়। তাহলে আনুষঙ্গিক যন্ত্রাংশ পরিবর্তন করতে হয়, সিএফসির পরিবর্তে সিএফসি রেফ্রিজারেন্ট ব্যবহার করাটা হচ্ছে কি রেট্রোফিট। যেমন আমরা R12 পরিবর্তে যদি R134A ব্যবহার করি, এক্ষেত্রে কম্প্রেসর অয়েল ফেলে দিয়ে নতুন সিনথেটিক অয়েল সমপরিমাণ কী করতে হবে, চার্জ করতে হবে। লিকুইড ইন্ডিকেটর ইউনিট লিকুইড নাইট্রোজেন দ্বারা ফ্লাশ করতে হবে যাতে তেল ও অন্যান্য অপদ্রব্য বের হয়ে যায়। ইউনিট ভ্যাকুয়াম করতে হবে, তারপর রেফ্রিজারেন্ট R134A চার্জ করতে হবে। তো এখানে একটা R134A চার্জ করার পদ্ধতি দেখানো হয়েছে, এখানে একটা রেফ্রিজারেটর দেখানো হয়েছে, এখানে এই চার্জিং লাইন দেওয়া হয়েছে। চার্জিং লাইন আমাদের এই যেখানে গ্যাস ম্যানিফোল্ডের নীলটার সাথে সংযোগ হবে, আর মাঝখানে যে প্রসেস টিউব এটা ওয়াইং স্কেল নিচে থাকবে, তারপরে 134A সিলিন্ডারের সাথে সংযোগ থাকবে। এখানে হাই প্রেশার সাইডের সাথে আমরা এখানে ভ্যাকুয়াম পাম্প সংযোগ করে দিয়েছি। এখানে আমরা এই ভাল্বটা বন্ধ রাখবো, এখানে যে ভাল্বটা আছে গ্যাস সিলিন্ডারের যে ভাল্বটা এটা বন্ধ রেখে আমরা প্রথমে ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে ভ্যাকুয়াম করে নিব। যখন এখানে -29.9 ইঞ্চি অফ মার্কারি দেখাবে তখন আমরা ইউনিটটা ভ্যাকুয়াম হয়ে গেছে, তখন আমাদের এই ভাল্বটা বন্ধ করে দিব এবং এই ভ্যাকুয়াম পাম্পটা বন্ধ করে দিব। তাহলে হবে কি, এইভাবে সংযোগ দিলে এই হোস পাইপের ভিতরেও ভ্যাকুয়াম হয়ে যাবে। আমাদের লক্ষ্য রাখতে হবে গ্যাস সিলিন্ডারের এই ভাল্বটা যাতে বন্ধ থাকে, তাহলে এই হোস পাইপটাও ভ্যাকুয়াম হবে, এই হোস পাইপটাও ভ্যাকুয়াম হবে, তখন আর পার্টস করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তারপরে কি করতে হবে, তারপর যখন আমরা গ্যাস চার্জ করব তখন এই ভাল্বটা খুলে দিব, এখানে এই ভাল্বটা খুলে দিব আর ইউনিটটা চালু করে দিব। চালু করে দিলে আমরা এখানে কত পাউন্ড লেখা থাকবে, গায়ে স্পেসিফিকেশনে লেখা থাকবে কত পাউন্ড রেফ্রিজারেন্ট চার্জ করা লাগবে, ঠিক সেম অত পাউন্ড রেফ্রিজারেন্ট চার্জ করব। এখান থেকে আমরা স্কেলের সাহায্যে দেখব অত পাউন্ড রেফ্রিজারেন্ট ঢুকছে কিনা। ঠিক আছে, তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড পদ্ধতি। আমরা যেটা নর্মালি করি সাকশন প্রেশার দেখে করি, 10 থেকে 12 থেকে 15 PSI প্রেশার দেখে করি, ওটা স্ট্যান্ডার্ড পদ্ধতি না। যদি কোনো কারণে এখানে লেখা না থাকে কত পাউন্ড গ্যাস চার্জ করা থাকবে তখন আমরা এই যে সাকশন প্রেশার দেখে চার্জ করব। আদারওয়াইজ আমরা স্কেল দিয়ে চার্জ করাটা বেটার, কত পাউন্ড রেফ্রিজারেন্ট ভিতরে প্রবেশ করলো। তারপর দেখি ড্রপ ইন রেফ্রিজারেন্ট। ড্রপ ইন বলতে কি বোঝাইছে, ড্রপ ইন বলতে একটা আমরা R12 যেখানে ব্যবহৃত হইতো সেখানে আমরা AC ব্ল্যান্ড ব্যবহার করব, কিন্তু তেলের কোনো পরিবর্তন করব না,
অন্যান্য কোনো যন্ত্রাংশ পরিবর্তন করব না। সেটা হচ্ছে ড্রপ ইন রেফ্রিজারেন্ট। ঠিক আছে, ড্রপ ইন রেফ্রিজারেন্টের এটা সংজ্ঞা। তা আর এসি ব্ল্যান্ড যেটা, সেটা হচ্ছে এই যে R290 এবং R600A দুইটা রেফ্রিজারেন্টের 50-50% মিশ্রণে এসি ব্ল্যান্ড তৈরি হয়। ঠিক আছে, এসি ব্ল্যান্ড R12 যেখানে যতটুকু লাগতো তার 40% চার্জ করলেই হয়ে যাবে। যদি আমরা সাপোজ ধরি যে 1000 গ্রাম R12 লাগবে, তা সেখানে আমাদের 400 গ্রাম চার্জ করলেই এই R12 সেই একই ইউনিটে 400 গ্রাম চার্জ করলেই কম চার্জ সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এসি ব্ল্যান্ড যদি আমরা R12 পরিবর্তে চার্জ করি, সেক্ষেত্রে আমাদের তেলের পরিবর্তন করা দরকার নাই। তো এসি ব্ল্যান্ড যখন আমরা রেফ্রিজারেন্ট চার্জ করব, তখন লিকুইড লাইনে করব। ঠিক আছে, আমরা লিকুইড লাইনে করব। আর পূর্বের ন্যায় ভ্যাকুয়াম করে নিব, তারপর এই ভালভটা বন্ধ করে দিব, তারপর এই ভালভটা খুলব। সাকশন ভালভ তো ভ্যাকুয়ামের সময় খোলা থাকবে, আবার যখন চার্জ করব তখন খুলে নিব। এটা সিলিন্ডারটা উল্টা করে নিতে হবে, ইনভার্ট করে নিতে হবে। ইনভার্ট করে নিতে হবে এই জন্য উল্টা করে নিতে হবে, কারণ এখানে প্রোপেন ও আইসোবিউটেনের দুইটা মিশ্রণ ব্ল্যান্ড রেফ্রিজারেন্ট যেখানে ব্যবহৃত হবে, সবগুলো ব্ল্যান্ড রেফ্রিজারেন্টের ক্ষেত্রে আমরা উল্টা করে সিলিন্ডার চার্জ লিকুইড লাইনে চার্জ করব, কারণ এখানে মিশ্রণ থাকে দুইটা রেফ্রিজারেন্টের মিশ্রণ। এখন যদি আমরা সোজা করে রাখি, যেটা হালকা পদার্থ সেটা উপরের দিকে উঠে যাবে, সেটা বেশি পরিমাণ চার্জ হয়ে যাবে। যেমন এখানে প্রোপেন হালকা, তো প্রোপেনটা উপরের দিকে থাকবে, তখন প্রোপেনটা বেশি ঢুকে যাবে, তাহলে 50-50% মিশ্রণটা ঠিক থাকবে না, মিশ্রণ অনুপাতটা ঠিক থাকবে না। সেজন্য আমাদের কি করতে হবে, এটা উল্টা করে নিতে হবে। উল্টা করে নিয়ে লিকুইড লাইনে রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে, এবং কত পাউন্ড এখানে লেখা থাকবে সেই পাউন্ড অনুযায়ী আমরা এখানে এইটা চার্জ করব। যেহেতু এখানে আমরা এসি ব্ল্যান্ড চার্জ করব, সেখানে যত পাউন্ড লেখা থাকবে তার 40% আমরা হিসাব করব। হিসাব করে সেই অনুযায়ী আমরা রেফ্রিজারেন্ট এখানে প্রবেশ করাবো। ঠিক আছে, এটা হচ্ছে এসি ব্ল্যান্ড ড্রপ ইন করা একটা রেফ্রিজারেশন ইউনিটে। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস পরিবর্তন করতে হবে এখানে, যে সেটা হচ্ছে আমাদের এইখানে পিটিসি রিলে লাগাতে হবে, কারেন্ট কয়েল রিলে পরিবর্তে। যেহেতু এটা ফ্লেমেবল গ্যাস যেখানে আমরা ব্যবহার করব, সেখানে যাতে সাবধানতা অবলম্বন করবো যাতে স্পার্কিং না হয়। তাই এই কারেন্ট কয়েল রিলে স্পার্কিং হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য সেটার পরিবর্তে আমরা পিটিসি রিলে ব্যবহার করব এসি ব্ল্যান্ডের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে দেখি R12 পরিবর্তে R134A এবং এসি ব্ল্যান্ড হিমায়ক চার্জ করার তুলনামূলক পার্থক্য। ঠিক আছে, R134A কম্প্রেসর অয়েল ও স্ট্রেনার পরিবর্তন করতে হয়। R134A R12 পরিবর্তে যদি আমরা ব্যবহার করি, আর R12 পরিবর্তে যদি আমরা এসি ব্ল্যান্ড ব্যবহার করি, তখন কম্প্রেসর অয়েল ও স্ট্রেনার পরিবর্তন করতে হয় না। তারপর প্রায় একই পরিমাণ হিমায়ক চার্জ করতে হয় 134 R12 ক্ষেত্রে। আর R12 এবং এসি ব্ল্যান্ডের ক্ষেত্রে R12 এর হিসেবে 40% হিমায়ক চার্জ করতে হবে। পুরো সিস্টেম নাইট্রোজেন গ্যাস দ্বারা ফ্লাশ করা বাধ্যতামূলক। যখন R134 আমরা R12 পরিবর্তে ব্যবহার করব, তখন নাইট্রোজেন গ্যাস দ্বারা ফ্লাশ করে নিব। কিন্তু এসি ব্ল্যান্ড যখন চার্জ করবো R12 পরিবর্তে, তখন আমরা নাইট্রোজেন গ্যাস দ্বারা ফ্লাশ করা বাধ্যতামূলক না। ইলেকট্রিক সার্কিটে কোনো কিছুর পরিবর্তন করা দরকার নেই R134 ক্ষেত্রে, কিন্তু এসি ব্ল্যান্ডের ক্ষেত্রে স্পার্কিং হওয়ার সম্ভাবনা থাকে, সেই সকল কম্পোনেন্ট পরিবর্তন করা ভালো। যেমনটা আমরা বললাম রিলের কথা। ঠিক আছে, রিলে আছে, তারপরে তোমার ওভারলোড প্রোটেক্টর আছে, এগুলো। তা আজকে এই পর্যন্তই। এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetvet.com এই ওয়েবসাইটে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।